কেন বলা হচ্ছে ইরানের পর এবার কিউবা হতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী টার্গেট? ঠিক যেমন পরিকল্পনা বাংলাদেশের জন্য সাজানো হয়েছিল। আপনি ভাবছেন বাংলাদেশের কথা হঠাৎ কেন বলছি? দেখুন, যে কারণে বাংলাদেশের রিজিম চেঞ্জ হয়ে গেল, একটা গণ অভ্যুত্থান আপনারা দেখলেন। এই গণ অভ্যুত্থান কারা করেছে? আপনারা বলবেন এই ছাত্র যুবরা। আগে না, এই অবস্থা এখন হাভানার। দিনে 22 থেকে 24 ঘন্টা সেখানে বিদ্যুৎ থাকে না, ব্ল্যাক আউট। কি কারণ? আগে সমস্যা তৈরি করে দিল, তারপর সাহায্যের ঝুলি নিয়ে এলো, শর্ত দিয়ে দিল, একটা শর্ত চাপিয়ে দিল, যেরকম ইরানের সঙ্গে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক একই কায়দায় কিউবাকে শায়েস্তা করতে নেমেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে বলা হয়েছে যে এটা নাকি জেনোসাইডাল ব্লকেড, এক ধরনের জেনোসাইডাল ব্লকেড। কোনো দেশে নিজের আধিপত্যবাদ বিস্তার করতে গেলে প্রথমে কি করতে হবে? প্রথমে সেখানে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে দিতে হবে, বিরোধীদের ফান্ড করতে হবে, রিজিম চেঞ্জ করে দিতে হবে। তারপরেও যদি সেই দেশ আমাদের আধিপত্যবাদ স্বীকার করে না নেয়, তখন একদম চরম পর্যায়ে যা ব্যবস্থা নেওয়ার তাই নেওয়া হবে, ঠিক যেমনটা ইরানে চলছে। কেন বলছি? তার কারণ এই একই ঘটনা ইরানে যা যা দেখছেন, এই একই ঘটনা ভেনেজুয়েলাতেও হয়তো চলতো যদি আগে থেকে ভেনেজুয়েলার বিরোধী নেত্রীকে নোবেল না দেওয়া হতো, যদি আগে থেকে ভেনেজুয়েলার বিরোধী পক্ষকে ফান্ডিং করা না হতো যে এই সরকারকে চেঞ্জ করে দাও, পরিবর্তন করে দাও। একই রকমভাবে ইরানেও উত্তেজনা ছড়ানো হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে। সেখানেও আপনি মনে করে দেখুন, 28শে ফেব্রুয়ারি যখন এই যুদ্ধ শুরু হলো ইরান মধ্যপ্রাচ্যে, যখন ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ করেই হামলা করলো ইরানে, তার আগের মুহূর্তগুলো একটু স্মরণ করুন। সেই সময় ইরানে সাধারণ মানুষের বিক্ষোভ বিরাট পরিমাণে দেখা গিয়েছিল। ডলারের তুলনায় ইরানি মুদ্রার হ্রাস হওয়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল আর আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে তারা প্রতিবাদ শুরু করেছিল। আর এক ধরনের তাদের মদতেই ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলা চালানোর সাহস খুঁজে পেয়েছিল। এরপর দেখুন, অনেক দিন থেকেই আপনারা শুনে আসছেন, অনেক দিন থেকেই অনেক হেডলাইনে আপনারা দেখছেন যে ইরানের পর এবার নেক্সট টার্গেট হতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের কিউবা। আর সেদিকেও কিন্তু সমস্ত পরিকল্পনা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, সুন্দরভাবে সাজানো হয়েছে। ঠিক যেমন পরিকল্পনা ভেনেজুয়েলার জন্য সাজানো হয়েছিল, ঠিক যেমন পরিকল্পনা ইরানের জন্য সাজানো হয়েছিল, ঠিক যেমন পরিকল্পনা বাংলাদেশের জন্য সাজানো হয়েছিল। আপনি ভাবছেন বাংলাদেশের কথা হঠাৎ কেন বলছি? দেখুন, যে কারণে বাংলাদেশের রিজিম চেঞ্জ হয়ে গেল, একটা গণ অভ্যুত্থান আপনারা দেখলেন। এই গণ অভ্যুত্থান কারা করেছে? আপনারা বলবেন এই ছাত্র যুবরা। আগে না, সিআইএ ফান্ডেড ছিল। আমি আপনাদের তথ্য তুলে ধরে একাধিক এপিসোডে প্রমাণ করে দেখিয়ে দিয়েছি যে কিভাবে সিআইএ ফান্ডেড ছিল বাংলাদেশের এই জুলাই গণ অভ্যুত্থান, এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের যা যা দরকার ছিল তা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে চুক্তি করে নেওয়া হয়েছিল। আচ্ছা, মোহাম্মদ ইউনূস চলে যাওয়ার পর তারেক রহমানের সঙ্গে সেই চুক্তি আরও ত্বরান্বিত করা হলো। এখন চট্টগ্রাম বন্দরে বিমান ঘাঁটি তৈরি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই কারণেই বাংলাদেশের কথা তুললাম না। বাংলাদেশকে নিয়ে এই এপিসোডে আমি তেমন কিছু বলবো না, কিন্তু যেটা বলবো সেটা হলো কিউবার কথা। কেন বলা হচ্ছে ইরানের পর এবার কিউবা হতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী টার্গেট? তার আভাস 2024 থেকেই পাওয়া গিয়েছিল, আর সেটা জোরালো হয়েছিল 2026-এর জানুয়ারির পর। তাহলে চলুন সেটাই আজকে আপনাদের সামনে পুরো পরিষ্কার করে দিই। শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন, আজ রণক্ষেত্রে আপনাদের এটাই বোঝানো হবে যে কেন বলা হচ্ছে আফটার ইরান নেক্সট কিউবা। তার প্রথম কারণ হচ্ছে, দেখুন, গত কয়েক মাস ধরে দেশটিতে এই ধরনের হেডলাইন এখন প্রায় সরগড় হয়ে গেছে সবার কাছে। কোথাও দেখুন ন্যাশনাল ব্ল্যাকআউট হিটস কিউবা ফর সেকেন্ড টাইম ইন এ উইক,
কোথাও আবার আইল্যান্ড ওয়াইড ব্ল্যাকআউট হিটস কিউবা অ্যাজ ইট স্ট্রাগলস উইথ ডিপেন্ডিং এনার্জি ক্রাইসিস। আবার কোথাও হেডলাইন হয়েছে কিউবা গোস ডার্ক, স্যাটেলাইট ইমেজেস রিভিল পাওয়ার সিস্টেম বাকলিং আন্ডার অয়েল শর্টেজ। এই অবস্থা এখন হাভানার, দিনে 22 থেকে 24 ঘন্টা সেখানে বিদ্যুৎ থাকে না, ব্ল্যাকআউট। কি কারণ এই ব্ল্যাকআউট? দেখুন, অনেক কিছু কারণ রয়েছে, সেইগুলো আপনাদের আমি এক এক করে জানাবো। প্রথমত এনপিআর এর এই হেডলাইনটা পড়ুন, বলছে কিউবাস পাওয়ার গ্রিড কোলাপসেস অ্যান্ড প্লাগস ইস্টার্ন প্রভিন্স ইনটু এ মেজর ব্ল্যাকআউট। কি হয়েছে? পাওয়ার গ্রিড সেটাই পুরো ভেঙে গেছে, কোল্যাপস হয়ে গেছে। যদি পাওয়ার গ্রিডই কোল্যাপস হয়ে যায় তাহলে কি করে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো চলবে? কি বলছে? কিউবার জাতীয় বিদ্যুৎ ব্যবস্থা সিস্টেমা ইলেকট্রিকা ন্যাশনাল মূলত তেল নির্ভর থার্মাল পাওয়ার প্ল্যান্টের ওপর দাঁড়িয়ে আছে। তবে এই ব্যবস্থার মূল দুর্বলতা হলো এর পুরনো যন্ত্রপাতি এবং যন্ত্রাংশের অভাব। বহু পুরনো যন্ত্রাংশ, সেগুলোই দীর্ঘদিন ধরে চলছিল, আর দীর্ঘদিন ধরে একই জিনিস চললে সেগুলো ড্যামেজ হবে, এটা কোনো নতুন বিষয় নয়। কিন্তু অভ্যন্তরীণভাবে পর্যাপ্ত তেল উৎপাদনে ব্যর্থ হয়ে কিউবা বরাবরই বৈদেশিক আমদানির ওপর নির্ভরশীল ছিল। 2024 সাল থেকে শুরু হওয়া এই সংকট 2026 সালের মে মাসে এসে এক চূড়ান্ত মানবিক ও পরিকাঠামোগত বিপর্যয়ের রূপ নেয়, যখন দেশটিতে জ্বালানির মজুদ একেবারে ফুরিয়ে যায়। বিশেষ করে দেশের পূর্বাঞ্চলে সম্পূর্ণ ব্ল্যাকআউট এবং রাজধানী হাভানায় ছড়িয়ে পড়া নজিরবিহীন গণবিক্ষোভ এই সংকটের ভয়াবহতা বিশ্বমঞ্চে উন্মোচন করে। আপনারা জানতে পেরেছেন 2026-এর মে মাসে, অনেকে মার্চ মাস থেকেই এই খবর রাখছিলেন। আমি এর আগেও একটি এপিসোড কিউবাকে নিয়ে করেছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে কি কারণে এই ধরনের ব্ল্যাকআউট হচ্ছে কিউবাতে। আর সবচেয়ে বড় কারণ কি? সবচেয়ে বড় কারণ মার্কিন যুক্তরাষ্ট্র। কেন? সেটাও আপনাদের আমি দেখাবো। বলছে সংকটের ঘটনাক্রম শুরু হয়েছে 2024 থেকে। বিগত 2 বছরে কিউবার বিদ্যুৎ গ্রিড তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। 2024 সালের ফেব্রুয়ারি, মার্চ, অক্টোবর ও ডিসেম্বরে দেশটিতে বড় ধরনের বিভ্রাট ঘটে। এরই মধ্যে অক্টোবরে অ্যান্তোনিও গুতেরেস পাওয়ার প্ল্যান্ট বিকল হয়ে যাওয়ার পর পুরো দেশ প্রথমবার সম্পূর্ণ অন্ধকারে তলিয়ে যায়। 2025 সালের সেপ্টেম্বর ও ডিসেম্বরও একই ধরনের বিপর্যয় পুনরাবৃত্ত হয়। বুঝতে পারছেন? 24 থেকে শুরু হয়েছিল সাময়িকভাবে, তখন হয়তো দিনে 5 থেকে 6 ঘন্টা বিদ্যুৎ থাকতো না। আর একদিন আসলো সেই সময় যেই দিন পুরো অন্ধকারে তলিয়ে গেল কিউবা, গোটা দেশের কোনো প্রান্তে কোনো বিদ্যুতের আলো জ্বলছিল না। তারপর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে 2025-এর সেপ্টেম্বর, ডিসেম্বর, 2026-এর মার্চ, এপ্রিল, মে, জুন, অনবরত চলছে ব্ল্যাকআউট। আজ আপনি সেখানে গিয়ে দেখবেন হয়তো সারাদিন কারেন্টই নেই, 24 ঘন্টার মধ্যে প্রায় 22 ঘন্টাই ব্ল্যাকআউট, আবার অনেক জায়গায় সারাদিন। 2026 সালের মার্চ মাসে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। 4, 16 এবং 21শে মার্চের কাছাকাছি সময়ে পরপর 3 বার জাতীয় গ্রিড ধসে পড়ে, যা কোটি মানুষকে বিদ্যুৎহীন করে রাখে। মে মাসের 2026-এ এসেও পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জ্বালানি সরবরাহ শূন্যের কোঠায় নেমে আসায় গুয়েন্তানামো থেকে সিয়েগো দে আভিলা পর্যন্ত পুরো পূর্বাঞ্চল সম্পূর্ণ বিদ্যুৎহীন হয়ে পড়ে। রাজধানী হাভানায় দৈনিক 20 থেকে 22 ঘন্টা বিদ্যুৎ বিভ্রাট একটি সাধারণ নিয়মে পরিণত হয়েছে। মে মাসের শেষার্ধ জুড়ে এবং জুনের প্রথম অংশেও আংশিক পুনরুদ্ধারের চেষ্টা চললেও জ্বালানির স্থায়ী উৎস না থাকায় পরিস্থিতি এখনও থমকে আছে। কোনো জায়গায় যাবেন, বলবে যে গত 1 মাস ধরে সেখানে বিদ্যুৎ নেই। এমন অনেক জায়গা আছে সেখানে গত 1 মাস ধরে টানা বিদ্যুৎ নেই, ব্ল্যাকআউটের মধ্যে অন্ধকারাচ্ছন্ন পুরো কিউবা, বিশেষ করে পূর্বাঞ্চলের দিক। এর প্রভাব কি পড়ছে? সামাজিক এবং অর্থনৈতিক বিপর্যয় ডেকে নিয়ে আসছে। কিরকম? বলছে বিদ্যুৎহীনতার প্রভাব কিউবার সমাজকে পঙ্গু করে দিয়েছে। দৈনিক 20 ঘন্টারও বেশি সময় বিদ্যুৎ না থাকায় ফ্রিজে থাকা সাধারণ মানুষের যৎসামান্য খাবার নষ্ট হয়ে যাচ্ছে। এমনিই গরিব দেশ,
আর সেখানে যদি খাবার নষ্ট হয়, বুঝতে পারছেন সে দেশের অবস্থা কি হবে? প্রত্যেকটা বাড়িতে যদি খাবার নষ্ট হয়, প্রত্যেকটা ব্যবসায়ীর কাছে থাকা মজুদ ফল সবজি নষ্ট হয়ে যায়, তাহলে কি হতে চলেছে বুঝতে পারছেন আগামী দিনে? বলছে জল পাম্প করার ব্যবস্থা বন্ধ থাকায় তীব্র জলসংকট দেখা দিয়েছে। বিদ্যুৎই নেই, জল পাম্প কি করে হবে? বুঝতে পারছেন? শহরের রাস্তায় আবর্জনা জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। যে সমস্ত গাড়ি ব্যবহার করা হতো না, আবর্জনাকে রিসাইকেল করার জন্য যে সমস্ত গাড়ি ব্যবহার করা হতো, সেগুলোও কিন্তু বৈদ্যুতিক। আর বিদ্যুৎ না থাকায় সেই গাড়িও এখন অচল হয়ে পড়েছে। আর রাস্তায় রাস্তায় আবর্জনা জমে পড়ে রয়েছে, দুর্গন্ধ, যেখানেই যাবে নোংরা। হাসপাতালগুলিতে জরুরি পরিষেবা এখন পাওয়া যাচ্ছে না, অপারেশন বাতিল করতে হচ্ছে, যা ইনকিউবেটর এবং জীবন রক্ষাকারী যন্ত্রে থাকা রোগীদের জীবনকে চরম ঝুঁকিতে ফেলেছে। স্কুল থেকে কলেজ, ব্যাংক, বেসরকারি ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। দেশের মুদ্রাস্ফীতি আকাশচুম্বী হয়ে গিয়েছে। বুঝতেই পারছেন, যখন এরকম একটা অচলাবস্থা গোটা দেশ, এখন আপনি মনে করুন আমাদের তো সামান্য মোবাইলের ইন্টারনেট চলে গেলে আতঙ্ক গ্রাস করে, এই না কিছু হয়ে গেল, কবে আসবে, কখন আসবে, ইন্টারনেট কেন নেই? আর ভাবুন যদি লোডশেডিং হয় তখন আপনার কেমন হয়? মানে 1 ঘন্টার লোডশেডিংও কেউ মেনে নিতে পারে না, আর সেখানে প্রায় 1 মাস ধরে কিছু কিছু জায়গায় প্রায় 1 মাস ধরে লোডশেডিং। তারা বিদ্যুতের রাতের বেলায় তারা কোনো আলো পর্যন্ত দেখতে পার না। আর এই অবস্থায় কি হচ্ছে? স্কুল, কলেজ, ব্যাংক, বেসরকারি হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একদম টালমাটাল অবস্থা, বুঝতে পারছেন? আর রাস্তায় আবর্জনা জমে গেছে, জলসংকটে ভুগছে সাধারণ মানুষ, জল ভালো পাওয়া যাচ্ছে না, কিচ্ছু নেই, কোনো সিস্টেম মতন চলছে না। এই অন্ধকার কিউবার জনগণকে রাস্তায় নেমে আসতে বাধ্য করেছে। স্বাভাবিক এরকম একটা অবস্থা যদি পরিস্থিতি তৈরি হয় দেশে, সমস্ত দেশবাসী কিন্তু নামবে সরকারের বিরুদ্ধেই, কিন্তু তারা অভিযোগ তুলবে, ঠিক যেমনটা 28শে ফেব্রুয়ারির আগে ইরানে হয়েছিল, আপনারা দেখেছিলেন। আজ সেই ছবি দেখা যাচ্ছে কিউবাতে। আচ্ছা, হাভানা সহ বিভিন্ন প্রধান শহরে হাড়ি বাতিল বাজিয়ে এবং রাস্তায় আগুন জ্বালিয়ে ব্যারিকেড তৈরি করে সাধারণ মানুষ বিক্ষোভ প্রদর্শন করছে, যা কিউবার ইতিহাসে বেশ বিরল। সেখানকার মানুষ বিক্ষোভ খুব একটা করে না, দেখা যায় না, সংবাদ শিরোনামে উঠে আসে না। কিন্তু দেখুন, এমন চরম অবস্থায় যদি বিক্ষোভ না করে তখন তাহলে কি করবে তারা? কি করবে? খাবার জল নেই, খাওয়ার ফল নেই, বুঝতে পারছেন? আর একটুখানি বাতাস পর্যন্ত নেই যে ফ্যানটা জ্বালিয়ে গায়ের ঘামটা শুকিয়ে নেবে। আলো পর্যন্ত নেই যে সাধারণ ছাত্রছাত্রীরা একটু আলোয় বসে পড়াশোনা করবে, বুঝতে পারছেন? আর এমন অবস্থায় দাঁড়িয়ে রাতের আকাশে মহাকাশ থেকে তোলা স্যাটেলাইট ছবিতে পুরো কিউবাকে একটি অন্ধকার দ্বীপের মতো দেখিয়েছে, যা আন্তর্জাতিক মহলে নজর কেড়ে নিয়েছে। বুঝতে পারছেন? দেখুন, হাভানার সেই ছবি আমি আবার দেখাচ্ছি, রাতের বেলার ছবি, যেখানে আপনি দেখতে পাবেন জ্যোৎস্নার আলো দেখা যাচ্ছে, জ্যোৎস্নার আলো। এত বড় একটা বিল্ডিং, পুরো বিল্ডিং অন্ধকারাচ্ছন্ন। শুধু বিল্ডিং নয়, গোটা শহর, গোটা দেশ, গোটা পূর্বাঞ্চল। কিন্তু এর জন্য দায়ী কে? কিউবা বলছে এর জন্য দায়ী নাকি মার্কিন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প। কেন? দেখুন, বলছে তারা, কিউবা সেজ অয়েল অ্যান্ড ডিজেল সাপ্লাইজ হ্যাভ রান ড্রাই আন্ডার ইউএস স্যাংশন। এই একই জিনিস, একই ফর্মুলা। আগে স্যাংশন লাগিয়ে দাও, বিরোধীদের উত্তেজিত করে দাও, ফান্ড দিয়ে দাও, সরকার চেঞ্জ করার জন্য সব রকম সহযোগিতা করো, রিজিম চেঞ্জ করার জন্য। তারপরেও যদি কিছু না হয়, এখনো পর্যন্ত কিন্তু ভেঙে পড়েনি কিউবা। এখনো পর্যন্ত কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তারা নত স্বীকার চেয়ে নেয়নি। যদি নত স্বীকার তারা চেয়ে নেয় তাহলে কিন্তু তাদেরই ফায়দা। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তাদের কী রকম ফায়দা, সেটাও আপনাদের দেখাবো। আর যদি নত স্বীকার তারা না চায় তখন কি হবে? ইরানের মতন অবস্থা হবে। আর সেই কারণেই লোকে এখন বলছে আফটার ইরান নেক্সট কিউবা। দেখুন কি বলছে কিউবান এনার্জি মিনিস্টার ভিসেন্তে দি লা ওলেভি told state media the island nation has run out of the fuel, oil and diesel. সেখানে ফুয়েল অয়েল শেষ, যেটা দিয়ে পাওয়ার গ্রিড চলে, অয়েল, ফুয়েল, ডিজেল সমস্ত শেষ, কোনো ভান্ডারে আর কিচ্ছু নেই। হাত তুলে দিয়েছেন সেখানকার এনার্জি মিনিস্টার, এই যে ভিসেন্তে দে লা ওলেভি, এই সেই ব্যক্তি, তিনি হাত তুলে দিয়েছেন
যে আমার কাছে আর কিচ্ছু নেই, আমাদের দেশে কোনো কিছু আর অবশিষ্ট নেই। কেন হলো এই অবস্থা, কি কারণে হলো? বলছে কি, দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন হুইচ হ্যাজ এফেক্টিভলি ব্লকড oil shipment to Cuba since January has offered assistance in exchange for political reforms. দেখুন, আমি আপনাদের আগেই বললাম কিছু পুরনো যন্ত্রাংশ ছিল, দীর্ঘদিন ধরে সেই যন্ত্রাংশ দিয়েই কাজ চলছিল, ধীরে ধীরে সেগুলো কোল্যাপস হয়। 2024 থেকে 2026-এর জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু এমনি অচলাবস্থা ছিল কিউবাতে। আর গোদের ওপর বিস্ফোরা হয়ে উঠেছিল ডোনাল্ড ট্রাম্পের এই স্যাংশন বা ব্লকেট, শিপমেন্টস ব্লকেট, যাতে কিউবাতে কোনো দেশের কোনো জাহাজ কোনো রকম জ্বালানি নিয়ে না আসে, এরকমই তিনি নির্দেশ দিয়েছিলেন। কে বলছে? ডেলা ও লেভি ওয়ান কিউবা হ্যাজ নো রিজার্ভ অ্যান্ড দ্যাট দ্য ন্যাশনাল গ্রিড ইজ ইন এ ক্রিটিক্যাল স্টেট, দ্য গার্ডিয়ান নিউজ পেপার রিপোর্টেড সেপারেটলি। বলছে এই মুহূর্তে আমরা খুব চরম অবস্থায় রয়েছি, তার কারণ আমাদের কাছে আর কোনো জ্বালানি রিজার্ভ নেই যা দিয়ে আমরা ন্যাশনাল গ্রিড চালাতে পারি। সেখানকার এনার্জি মিনিস্টার বলছেন, কিউবা হ্যাড বিন হেভিলি ডিপেন্ডেন্ট অন অয়েল ফ্রম ভেনেজুয়েলা বাট দ্য কমিউনিস্ট রান ক্যারিবিয়ান আইল্যান্ড হ্যাজ এফেক্টিভলি বিন কাট অফ সিন্স আর্লি জানুয়ারি হোয়েন দ্য ইউএস লঞ্চড এ মিলিটারি অপারেশন টু রিমুভ ভেনেজুয়েলাস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বলছে কিউবা সবচেয়ে বেশি নির্ভরশীল ছিল ভেনেজুয়েলার ওপর, ভেনেজুয়েলার থেকে জ্বালানি আসতো আর সেই জ্বালানি তারা ন্যাশনাল গ্রিডের জন্য ব্যবহার করত, আর অন্যান্য খাতে যা লাগতো দিত। কিন্তু দেখুন, জানুয়ারি মাস, এই 2026-এর জানুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে কবজা করে নেওয়ার পর এই নিকোলাস মাদুরাই, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, তাকে তুলে অপহরণ করে নিয়ে যাওয়ার পর ভেনেজুয়েলা থেকেও কিউবাতে জ্বালানি সরবরাহ শূন্যতে নেমে আসে। আর এর পেছনে দায়ীকে মার্কিন যুক্তরাষ্ট্র, অবভিয়াসলি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্যাংশন। তার নির্দেশ অনুযায়ী ভেনেজুয়েলা থেকে কিউবাতে আর কোনো রকম জ্বালানি রপ্তানি করা হয়নি। দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ কল্ড কিউবা গভর্নমেন্ট অ্যান অ্যাজ ইউজুয়াল অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি থ্রেট। বলেছে কি, এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল এবং এক্সট্রাঅর্ডিনারি থ্রেট, এটা একটা বিশাল বড় হুমকি কিউবার কাছে। আর সাজেস্টিং দ্য হোয়াইট হাউস কুড টার্ন ইটস অ্যাটেনশন টু কিউবা হোয়েন দ্য ইরান ওয়ার ইজ কনক্লুডেড। কি বলছে হোয়াইট হাউস? বলছে এখন যে অবস্থায় রেখে দিয়েছি কিউবাকে, সেই অবস্থাতেই থাকুক, আগে ইরানটা সামলে নিই, তারপর কিউবাটা দেখব। বুঝতে পারছেন, স্যাংশন যেমন আছে থাকুক, কোনো অসুবিধা নেই। দ্য ইউএস স্টেট ডিপার্টমেন্ট সেড ওয়েডনেসডে দ্যাট ইট ওয়াজ উইলিং টু প্রোভাইড $100 million in aid to Cuba, adding that Washington continues to seek meaningful reforms to Cuba's communist system. এর মধ্যে আবার ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে একটি পরামর্শ এসছে কিউবার কাছে। কি পরামর্শ? বলছে যদি তোমাদের এই কিউবাস কমিউনিস্ট সিস্টেমটাকে তোমরা রিফর্ম করো, মানে মূল কথা হচ্ছে আপনাদের রিজিম চেঞ্জ করে দিন, তাহলে আমরা $100 মিলিয়ন দিয়ে কিউবাকে সাহায্য করব। এই সমস্যা তৈরি করেছে, আগে সমস্যা তৈরি করে দিল, তারপর সাহায্যের ঝুলি নিয়ে এলো, শর্ত দিয়ে দিল, একটা শর্ত চাপিয়ে দিল, যেরকম ইরানের সঙ্গে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক একই কায়দায় কিউবাকে শায়েস্তা করতে নেমেছেন ডোনাল্ড ট্রাম্প। Decisions rest with the Cuban regime to accept our offer to assistance or deny critical living saving aid and ultimately to be accountable to the Cuban people for standing in the way of critical assistance, the statement said. কি বলছে স্টেট ডিপার্টমেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের? বলছে এটাই একমাত্র সুযোগ কিউবাকে শুধরে নেওয়ার, রিজিম চেঞ্জ করে দাও, আমাদের থেকে এড নিয়ে নাও, তাহলে ভালো মতন আপনারা বাঁচতে পারবেন, আগামী দিন ভবিষ্যৎ সুন্দর হবে কিউবার জন্য। আর যদি এটা না করেন তাহলে সাধারণ মানুষই কিউবা সরকারের বিরুদ্ধে পথে নামবে, যা সিচুয়েশন আমরা করে দিয়েছি ঠিক ইরানের মতন। বুঝতে পারছেন গেমটা কোথায় খেলা হয়েছে? দেখুন, তারপরেও কিউবা মাথা নিচু করেনি, ডোনাল্ড ট্রাম্পের কাছে তারা মাথা ঝোঁকায়নি, বরং তারা আবারও রাশিয়ার কাছে এই সাহায্য চেয়েছে। যে রাশিয়া ডোনাল্ড ট্রাম্পের এই নিষেধাজ্ঞা, এই স্যাংশনের পরেও গত মার্চ মাসে তারা কিউবাকে কিন্তু জ্বালানি পাঠিয়েছিল, রফতানি করেছিল।
এখন একটু সংকটকাল, সেই কারণে কিউবাকে নতুন করে আর কিছু পাঠাতে পারেনি, কিন্তু কিউবা আশায় রয়েছে রাশিয়া তাদের হেল্প করবে। এই যে ব্ল্যাকআউট সেখান থেকে বার করে নিয়ে আসবে। একই সঙ্গে কিউবা বরং চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে, চ্যালেঞ্জ জানিয়ে বলা হয়েছে যে এটা নাকি জেনোসাইডাল ব্লকেড, এক ধরনের জেনোসাইডাল ব্লকেড। কি বলছে দেখুন ডেলি সাওয়া। কিউবা স্ল্যামস ইউএস ফর জেনোসাইডাল ব্লকেড অ্যামিড এনার্জি শর্টেজ। কিউবান প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ ক্যানেল, এই সেই ব্যক্তি, on Wednesday blamed a US imposed genocidal energy blockade. এটাকে একদম তারা নির্দিষ্ট করে দিয়েছে, এক কথায় মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে তোমরা জেনোসাইডাল এনার্জি ব্লকেট করবে, তারপরে আমরা মাথা নোয়াবো না। যতই তোমরা 100 বিলিয়ন মার্কিন ডলারের লোভ দাও, আমাদের সাধারণ বাসিন্দা আমাদের সঙ্গেই আছে। হ্যাঁ, 2-4 জায়গায় এরকম বিক্ষোভ আন্দোলন হবে, স্বাভাবিক, কিন্তু আমরা রাশিয়ার সাহায্যে সেটাও ওভারকাম করতে পারবো। তাই তিনি বলছেন, দিস ড্রামাটিক ওয়ার্সিং হ্যাজ এ সিঙ্গেল কজ, দ্য জেনোসাইডাল এনার্জি ব্লকেট টু হুইচ দ্য ইউনাইটেড স্টেটস সাবজেক্টস আওয়ার কান্ট্রি, থ্রেটেনিং ইট ইরিটেরিয়াল ট্রাফিক্স এগেনস্ট এনি নেশনস দ্যাট সাপ্লাই আস উইথ ফুয়েল, হি সেড। কি বলা হয়েছিল সেই শর্তে? বলেছিল যেই দেশ কিউবাকে জ্বালানি সরবরাহ করবে, রফতানি করবে, সেই দেশের ওপরেই কিন্তু অতিরিক্ত ট্যারিফ চাপিয়ে দেওয়া হবে। ডোনাল্ড ট্রাম্প 2026 জানুয়ারিতে এই ঘোষণা করেছিলেন, আর তারপর আজকে জুনে এসে দেখুন কি অবস্থা দাঁড়িয়ে রয়েছে দেশটা, কোথায় চলে গেছে মাত্র ক মাসে। একদিকে ইরান যুদ্ধ চলছে, বুঝতে পারছেন, ইরানকে শায়েস্তা করা চলছে, আর অন্যদিকে কিউবাকে শায়েস্তা করার আগাম প্রস্তুতি মার্কিন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প সেরে রাখছেন। The island ongoing energy crisis worsened in January when the United States imposed a oil blockade on the island of 9.6 million people. বুঝতে পারছেন, প্রায় 1 কোটি মানুষ থাকে সেখানে, আর সেই দেশটার অবস্থা মাত্র কয়েক মাসে কিচ্ছু না, শুধু একটা স্যাংশন, একটা নিষেধাজ্ঞা, আর সেখানেই গোটা দেশকে পুরো অন্ধকারে ডুবিয়ে দিয়েছে। Since then, only the Russian tanker has reached Cuba, which is in throes of economic, strategic and supply shortage. তখন থেকে শুধুমাত্র রাশিয়ান একটি ট্যাঙ্কার, যেটি গত মার্চ মাসে এসেছিল বলে বলা হচ্ছে, সেই একটাই ট্যাঙ্কার এসেছিল জ্বালানি নিয়ে কিউবার উপসাগরে। আর কোনো জ্বালানি নিয়ে কোনো জাহাজ আসেনি, কোনো দেশ কিউবাকে সাহায্য করতে আসেনি, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ট্যারিফ চাপিয়ে দেওয়ার ভয়ে। Outage of more than 19 hours a day are being reported in Havana, while in several provinces blackouts last for entire days, meaning that most Cubans spend more time without power than with it. এর ফলে কি হচ্ছে বলছে, হাভানাতেই আমি দেখালাম বারবার, একাধিক জায়গায় একাধিক তথ্য দেওয়া হচ্ছে, কোথাও বলছে 19 ঘন্টা বিদ্যুৎ থাকে না, কোথাও বলছে 22 ঘন্টা বিদ্যুৎ থাকে না, পূর্বাঞ্চলে প্রায় 1 মাস ধরে বিদ্যুৎ নেই। The current periods of difficulty reflects deteriorating conditions that slightly improved following the arrival of the Russian tanker. এপ্রিলে যখন এসেছিল রাশিয়ান ট্যাঙ্কার, তখন অনেকটাই লাঘব হয়েছিল। তাই আবারও কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ ক্যানেল তিনি আবারও পুতিনের মুখাপেক্ষী হচ্ছেন, অনুরোধ করার জন্য যে আপনারাই একমাত্র আছেন যারা মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের রক্তচক্ষুকে ভয় পায় না, একমাত্র পুতিন আপনিই আছেন, প্লিজ আমাদের এসে বাঁচান, এই সংকটকালীন পরিস্থিতি থেকে আমাদের মুক্তি দিন। না হলে আগামী দিনে হয়তো এই দিনটাও দেখতে হবে, কোন দিন হয়তো তারা মাথা নত করছে না, তারা এখনও মাথা নত করছে না, তাহলে কি হতে চলেছে? ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো নেক্সট টার্গেট করে বসবে এবার কিউবাকে। তাই কিউবার এখন উচিত মার্কিন যুক্তরাষ্ট্রের সেই শর্ত মেনে নেওয়া, যেখানে তারা বলছে যে আমরা এড দেবো 100 বিলিয়ন মার্কিন ডলারের, যদি তোমাদের রেজিম চেঞ্জ করে নাও। আচ্ছা, চেঞ্জ করতে হবে না, আপনাদের রিফর্মস করে নাও। কিন্তু তারা তাদের জায়গা থেকে, তারা তাদের অবস্থান থেকে এক বিন্দু মাত্র সরছে না, বরং রাশিয়াকে সঙ্গে নিয়ে যথারীতি মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছে। কতদিন এইভাবে লড়াই চালিয়ে যেতে পারে কিউবা, সেটা অবশ্য দেখার বিষয়।
যদি এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোশ খুলে দেওয়া এই এপিসোডটি আমি আশা করব আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন R+ নিউজ 24/7। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন R+ নিউজে।